এখন একটু শান্তিতে ঘুমোচ্ছে। তাছাড়া জেগে থাকলে তো সারাক্ষণ শুধু আমার চিন্তাতেই অস্থির হয়ে থাকে। এতটা কেন পাগল এই ছেলেটা? কেউ কতটা ভালোবাসলে কষ্ট পাবে ভেবে নিজের বউকে আদর করতে চায় না। এত ভালো ও কিভাবে বাসতে পারে? আর এই পাগলটাকে আমি অনিচ্ছা সত্ত্বেও কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। দিনের পর দিন কত কষ্ট পেয়েছে আমার জন্য। সেজন্য নিজেকে হয়তো কখনো মাফ করতে পারবো না। তবে আমি প্রমিস করছি প্রহর, এখন থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য হবে তোমাকে সুখী রাখা। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে শুধু তোমাকে সুখী করার চেষ্টা করব। তোমার মুখের এই প্রশান্তি আমি বিলীন হতে দিব না, কিছুতেই না। এসব ভাবতে ভাবতে আবেগপ্রবণ হয়ে চোখে পানি চলে আসে খুশির। চোখের পানি টপ করে পড়ে প্রহরের মুখের ওপর। নড়ে চড়ে ওঠে প্রহর, কপাল কুঁচকে চোখ মেলে তাকায় সে। চোখ খুলেই খুশির অশ্রু সচল চোখ দেখে ঘাবড়ে যায় প্রহর। অস্থির হয়ে দুই হাতে খুশির মুখটা ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, এই খুশি রানী, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? শরীর খারাপ করছে? দেখেছিলে, বলেছিলাম না তোমার কষ্ট হবে। এখন হলো তো? নিশ্চয়ই তোমার শরীর খারাপ হচ্ছে, তাই না? শিট, দোষটা আমারই। আমার নিজেকে আরো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আমার জন্যই তোমার এখন শরীর খারাপ। শিট, কি দরকার ছিল? আর বলতে পারল না প্রহর। খুশি তার অভিনব কৌশলে প্রহরের মুখ বন্ধ করে দিল। খুশির আচমকা অ্যাকশনে প্রহরও থ হয়ে গেল। খুশি প্রহরের অধর ছেড়ে দিয়ে বলে উঠল, এত ঘাবড়ানোর কিছু নেই মিস্টার হাজবেন্ড। চোখের পানি সব সময় শুধু কষ্টেরই হয় না, কখনো কখনো অতি সুখীও চোখের বর্ষা শুরু হয়। আর আমার এখনকার চোখের পানিও আমার অতি সুখের বহ্নি প্রকাশ। যে সুখের রাজ্য তুমি আমাকে দিয়েছ। প্রহর খুশির গালে হাত বুলিয়ে মায়া ভরা বলল, সে যাই হোক, দুঃখের হোক বা সুখের হোক, তোমার চোখে কোনো পানি আসবে না, ব্যাস। আমার সহ্য শক্তি চেয়েও বেশি তোমাকে কাঁদতে দেখেছে আমি। আর পারবো না আমি। তোমার চোখে আর এক ফোঁটাও আমি পানি দেখতে চাই না। আমি আমার আগের সেই হাস্যোজ্জ্বল, প্রাণ চঞ্চল, দুষ্টু পরীটাকে দেখতে চাই, যার চঞ্চলতার উদ্দীপনায় সারা বাড়ি মেতে উঠবে। খুশি দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই, ওকে, জো হুকুম জাহাপনা। কথাটা বলেই খুশি গায়ের চাদরটা টান দিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে নিচের গায়ে পেঁচিয়ে নিল। বেচারা প্রহর থতমত খেয়ে তড়িঘড়ি করে বিছানার বেডশিট টান দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করে বলল, আরে আরে, সকাল সকাল নিজের হাজবেন্ডের মানহানি করছো? খুশি বাঁকা হেসে বলল, বারে তুমিই তো বললে আগের ফর্মে ফিরে আসতে, তাই তো করছি। তোমার দুষ্টু পরীর দুষ্টুমি। আচ্ছা, তাই বুঝি? দাঁড়াও, দেখাচ্ছে মজা তোমাকে। প্রহর উঠে দাঁড়িয়ে বেডশিটটা কোমরে পেঁচিয়ে নিয়ে খুশির দিকে অগ্রসর হলো। অবস্থা বেগতিক দেখে খুশিও দৌড় দিল প্রহরের হাত থেকে বাঁচার জন্য। প্রহরও খুশির পিছে পিছে দৌড়চ্ছে। খুশি খিলখিল করে হাসছে, বেডের চারপাশে দৌড়চ্ছে। প্রহর হাসি মুখে ছুটছে খুশির পেছনে। ছুটতে ছুটতে একসময় খুশিকে ধরে ফেলল প্রহর। দুই হাতে পেছন থেকে খুশির কোমর পেঁচিয়ে ধরে খুশিকে উঁচু করে ধরে গোল গোল ঘুরতে লাগলো। আর খিলখিল করে হেসেই যাচ্ছে। প্রহর এবার খুশিকে দাঁড় করালো, তারপর আবার পাঁচ কোলে তুলে নিল। খুশি মুচকি হেসে প্রহরের গলা জড়িয়ে ধরল। প্রহর খুশিকে নিয়ে ওয়াশরুমের ভিতর ঢুকে পড়ল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে প্রহর। আজ খুশিকে শাড়িতে দেখার ইচ্ছে হচ্ছে প্রহরের, তাই সে নিজের হাতেই ওর বউকে শাড়িতে সুসজ্জিত করছে। শাড়ি পরানো শেষে প্রহর খুশিকে রেডি করিয়ে দিল। খুশির কপালে আবেগের পরশ এঁকে দিয়ে খুশির হাত ধরে নিচে নেমে এলো। নিচে এসে দেখলো জিদান সাহেব সোফায় বসে পেপার পড়ছেন। প্রহর আর খুশিকে দেখে জিদান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সকাল হলো তাহলে? বলছে যে ঘুম থেকে উঠতে, তো বেলা দুপুর করলেন। তা বাসায় কাজ কামগুলো কে করবে শুনি? সকালে ব্রেকফাস্ট কে বানাবে? কোনো দায়িত্ববোধ আছে কি নেই? এই শিক্ষা পেয়েছেন? জিদান সাহেবের হঠাৎ এমন কথায় প্রহর খুশি দুজনেই অবাক হলো। প্রহর ভ্রু কুঁচকে বলল, বাবা, তুমি? প্রহর কিছু বলতে যাবে তার আগেই খুশি মাথা নিচু করে মলিন সুরে বলল, সরি এসপি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর এমন হবে না।
জিদান সাহেব বলে উঠলেন। আরে আরে, তুমি কেন সরি বলছো বৌমা? আমি কি তোমাকে বলছি নাকি? আমি তো এই নালায়কটাকে বলেছিলাম। এত বেলা হয়ে গেছে জনাব, ব্রেকফাস্টটা না বানিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। শুনি কাজ কামগুলো করবে কে শুনি? এই শিক্ষা দিয়েছে আমি তোমাকে? প্রহর এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও তো ভুলেই গিয়েছিল যে ওর বাবা আরেক ড্রামাবাজ। খুশিও এবার মুচকি হেসে বলল, থাক থাক এসবি, আজকের মতো মাফ করে দিন ওকে। বেচারা রাতভর অনেক খাটাখাটুনি করেছে। খুশির কথায় প্রহরের কাশি উঠে গেল। চোখ বড় বড় করে তাকালো খুশির দিকে। কি পাগল মেয়ে রে বাবা, শ্বশুরের সামনে কেউ এসব বলেনি কি? খুশি দুষ্টু হেসে বলল, আই মিন রাত জেগে জেগে আমার সেবা যত্ন করেছে তো, তাই হয়তো সকাল সকাল উঠতে পারেনি বেচারা। এবারের মতো ছেড়ে দিন, এরপর আমি ওকে সময় মতো উঠিয়ে দিব। জিদান সাহেব বলে উঠলেন, হ্যাঁ তো, বউয়ের সেবা করা তো ওর দায়িত্ব। এতে ফুটেজ খাওয়ার কি আছে? তার বদলে কি কাজ ফাঁকি দেবে নাকি? আজকে তোমার জন্য ওকে মাফ করে দিলাম, না হলে আজকে ওকে দেখিয়ে দিতাম এই জিদান সাহেব কি জিনিস। প্রহর বুঝে গেল এখানে আর কিছুক্ষণ থাকলে ওর ইজ্জতের আবর্জনা হয়ে যাবে। এই বউ শ্বশুর এক জায়গায় হলে ওর আর কোনো ভ্যালুই থাকে না। দুইটা একই কোয়ালিটির। প্রহর তাই মাথা নেড়ে ওখান থেকে সরে কিচেনের দিকে পা বাড়ালো। প্রহর যেতেই খুশি জিদান সাহেবের হাতের সাথে হাইফাই দিয়ে দুজনেই হেসে উঠল। প্রহর কিচেনে এসে ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়ল। এক চুলোয় খুশির জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে আরেক চুলোয় ওর বাবার জন্য অমলেট বানানোর জন্য ফ্রাই প্যান গরম করতে দিল। টোস্টার মেশিনে ব্রেড দিল টোস্ট করতে। তারপর পেঁয়াজ কাটা শুরু করলো। হঠাৎ পেছন থেকে খুশি এসে জড়িয়ে ধরল প্রহরকে। প্রহর মুচকি হেসে হাতের পেঁয়াজ আর ছুরিটা রেখে পিছনে ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি কেন এখানে এসেছো? কিচেনের গরমে মাথা ঘোরাবে তোমার। তুমি বাইরে গিয়ে বাবার সাথে বসো, আমি 5 মিনিটের মধ্যেই ভেতরে ব্রেকফাস্ট নিয়ে আসছি। কিন্তু আমার কিছু হবে না, আর নাস্তা আমি বানাচ্ছি, তোমার এসব করতে হবে না। বাড়ির বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। হাই, তোমাকে না বলেছি বেশি বেশি পাকনামো দেখাতে আসবে না? চুপচাপ বাইরে গিয়ে বসো। দেখো, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখন রান্না শিখে গেছি। খুশি মলিন সুরে বলল, তুমি যখন কাছে ছিলে তখন তোমার কথা মনে করে রোজ কিছু না কিছু বানাতাম, আর তোমাকে ভেবে নিজেই সেগুলো খেতাম। প্রথম প্রথম খুব বাজে হতো, তবুও খেতাম, কারণ তুমিও তো আমার ওই বাজে খাবারগুলো বিনা বাক্যে খেয়ে নিতে। এভাবে একসময় আমার রান্নার হাতও ভালো হয়ে গেল, এখন আমি ভালোই রান্না করতে পারি। খুশির মলিন চেহারা দেখে প্রহর বলে উঠল, এই খবরদার কিন্তু কাঁদবে না, চোখ দিয়ে যেন কোনো পানি বের হতে না দেখি, নাহলে কিন্তু সত্যি মার দেবো তোমাকে। খুশি প্রহরের দুই গাল টেনে টেনে ঠোঁট চোখা করে বলল, ওয়াও, এত কিউট কেন তুমি? আমার কিউটি ললি পলি টলি মলি গুলুগুলি। প্রহর হেসে উঠে বলল, তুমি আর তোমার এইসব আজব ল্যাঙ্গুয়েজ কোথা থেকে পাও এইসব? আচ্ছা যাই হোক, এখন যাও, বাইরে যাও, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। খুশি ঠোঁট উল্টে আদুরে গলায় বলল, একটু থাকি না। হুম, নো মেন্স নো, যাও বাইরে যাও। খুশি মুখ ছোট করে বলল, ওকে। খুশির লটকানো মুখটা দেখে প্রহর মৃদু হাসল। দুই হাতে খুশির মুখটা ধরে আলতো করে একটা চুমু খেলো খুশির অধরে। তারপর বলল, এখন যাও না প্লিজ। খুশি হাসি মুখে বলল। ডাইনিং টেবিলে নাস্তা করছে সবাই। প্রহর বরাবরের মতোই খুশিকে খাইয়ে দিচ্ছে। কাঁটা চামচে খাবার তুলে খুশির মুখে দিচ্ছে। জিদান সাহেব খেতে খেতে বললেন, প্রহর, একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলো। বলছিলাম তোমাদের বিয়েটা তো হঠাৎ করেই হলো, কাউকে জানাতে পারিনি। এখন যেহেতু খুশিমা সুস্থ হয়ে গেছে, তাই ভাবছি সামনের শুক্রবারে বড় করে একটা রিসেপশন পার্টি করব। তুই কি বলিস? ওকে বাবা, তোমার যেমন ইচ্ছে। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবারেই রিসেপশন পার্টির আয়োজন করি। এতদিন পর নিভান আবার ওর আগের স্কুলে এসেছে। স্যারেরা পরিচিত থাকায় এতদিন পরেও আবার স্কুল কন্টিনিউ করতে পারছে ও। অবশ্য নিভানের বাবা এসে টিচারদের সবকিছু খুলে বলেছিল, তাই তারাও আর মানা করেনি। নেও টেনে ওঠার পরপরই হঠাৎ ওভাবে চলে যেতে হয় ওদের। আর আজ 5-6 মাস পর আবার আসছে ও।
ওর নজর শুধু খুঁজে চলেছে একজনকেই। হঠাৎ চলে যাওয়ায় স্পৃহাকে কিছু বলতে পেরেছিল না তখন। পরবর্তীতে আর যোগাযোগ করতে পারেনি ও। মেয়েটা নিশ্চয়ই ওর উপর কত রেগে আছে, কথাও বলবে কিনা কে জানে। হাঁটতে হাঁটতে সেই বটতলায় এলো নিভান, যেখানে ওরা রোজ বসে আর্ট ক্লাস করত আর সময় কাটাতো। বটতলার কাছে আসতেই স্পৃহাকে দেখতে পেল নিভান। মেয়েটা কেমন মনমরা হয়ে বসে আছে। নিভান হাসি মুখে এগিয়ে গেল ওর কাছে। কাছে এসে বলল, হাই স্পৃহা, কেমন আছো? নিভানকে দেখে চমকে গেল স্পৃহা, তবে হঠাৎ মুখশ্রী কঠিন করে বলল, এক্সকিউজ মি, তুমি কে? আমি কি চিনি তোমাকে? নিভান অবাক হয়ে গেল। কি বলছো স্পৃহা? আমি নিভান, তুমি চিনতে পারছো না আমাকে? সরি, আমি নিভান ভিভানকে চিনি না। কথাটা বলে স্পৃহা ওখান থেকে চলে যেতে লাগলো। নিভান বুঝতে পারছে স্পৃহা মারাত্মক রেগে আছে। নিভান স্পৃহার হাত ধরে আটকালো ওকে। স্পৃহা রাগী চোখে তাকিয়ে বলল, এসব কি অসভ্যতাম? ছাড়ো বলছি। নিভান বিনয়ী সুরে বলে উঠল, আম রিয়েলি সরি স্পৃহা, তোমার রাগ করা একদম জায়েজ, কিন্তু একবার আমার কথাটা তো শোনো প্লিজ। আই ক্যান এক্সপ্লেইন ইউ। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, ছাড়ো আমাকে। কিছু বলার থাকলে আগেই বলতে, এভাবে হঠাৎ করে হারিয়ে যেতে না। তোমার কাছে যদি আমার বিন্দু মাত্র দাম থাকতো তাহলে অন্তত একটাবার আমাকে বলে যেতে, কিন্তু বলনি। তাহলে এখন কি বলতে চাও? জানো, তোমার ওভাবে হঠাৎ গায়েব হয়ে যাবার মতো কত খারাপ লেগেছিল আমার। তুমি কিভাবে জানবে? কথা বলতে বলতে স্পৃহার গলা ধরে এলো। স্পৃহা হাত ছাড়িয়ে আবারও চলে যেতে লাগলো। নিভান এবার স্পৃহার সামনে এসে হঠাৎ হাঁটু গেড়ে বসে দুই কান ধরে অনুনয় সুরে বলল, প্লিজ স্পৃহা, আই এম সরি। দেখো, তুমি ভুল ভাবছো। তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমার জীবনে তুমিই আমার একমাত্র ফ্রেন্ড। আসলে আমাদের জীবনে হঠাৎ এমন কিছু হয়ে গিয়েছিল যে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। হঠাৎ আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হয়েছিল, তাই তোমাকে জানানোর সময় ধরে পাইনি। আমাদের আগের সব নাম্বারও বদলে ফেলেছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে, আমি তোমাকে সব খুলে বলছি। নিভানের আকুতি মিনতি দেখে স্পৃহার একটু মায়া হলো। এবার একটু নরম হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, ওঠো এবার। স্কুলের মধ্যে তামাশা করতে হবে না। 5 মিনিট দিচ্ছি, যা বলার বলো। নিভান এবার মুচকি হেসে বলল। ঠিক আছে, তাহলে চলো বটতলায় গিয়ে বসি। স্পৃহা আর নিভান গিয়ে বটতলায় বসলো। নিভান ধীরে ধীরে সবকিছু খুলে বলল স্পৃহাকে। সব শুনে স্পৃহার খারাপ লাগলো। স্পৃহা এবার মুচকি হেসে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম তোমাকে, আর যেন না হয়। একদমই না, আর কখনো এমন হবে না। নিভান হাত ছাড়িয়ে দিয়ে বলল। দেন ফ্রেন্ডস এগেইন। স্পৃহাও হাসি মুখে হাত মিলিয়ে বলল, উই আর অলওয়েজ ফ্রেন্ড। আজ শুক্রবার, খুশি আর প্রহরের রিসেপশন পার্টি আজ। পার্টি সেন্টারে জমজমাট আয়োজন করা হয়েছে। ফেরি লাইটস আর রং বেরঙের ফুলে সেজেছে পুরো হল। সব মেহমানরা এসে গেছে। প্রহরও মিনিট 5 হলো রেডি হয়ে বসে আছে মঞ্চে, কিন্তু খুশিকে কোথাও দেখতে পাচ্ছে না ও। নজর শুধু খুশিকেই খুঁজছে। ফাহিমকে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সেও কিছু বলছে না। অধৈর্য হয়ে যাচ্ছে প্রহর। সেই কখন থেকে দেখে না ওর খুশি রানীকে। না জানি কত সুন্দর লাগছে আজ ওকে। প্রহরের যেন আর তর সইছে না। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল। স্পটলাইট পড়ল সামনের ডান্স ফ্লোরে। সাথে সাথে মিউজিক প্লেয়ারে মিউজিক চালু হয়ে গেল। 4 জন লোক মিলে কাঁধে করে একটা সিংহাসন নিয়ে আসছে, যার উপর স্টাইল নিয়ে বসে আছে খুশি। মেরুন রঙের লেহেঙ্গা, মাথায় দোপাট্টা আর চোখে কালো চশমা। খুশির এই সোয়াগ আবদার দেখে প্রহরের মুখ গোল আলোর মতো হা হয়ে গেল। মঞ্চের মাঝখানে এসে খুশিকে নামিয়ে দিল। খুশি নেমে দাঁড়িয়ে চশমাটা হালকা নিচু করে প্রহরের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দিল। প্রহর হেসে দিল। খুশি হেলে তুলে হাত নাড়িয়ে নাচতে নাচতে গেয়ে উঠল, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। খুশি সিঁড়ি বেয়ে প্রহরের কাছে যেতে যেতে গাইল,
তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। প্রহরের পাশে এসে বসে গাইল। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। খুশি প্রহরের হাত ধরে নিচে আনতে আনতে গাইল। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। নিচে এসে প্রহরের চারপাশে ঘুরে নাচতে নাচতে পড়ল। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হাই আমিও ভাগিনি, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। প্রহরও খুশির হাত ধরে ডান্স করতে লাগলো। শেষের দিকে জিদান সাহেব, ফাহিম সহ খুশির পরিবারের সবাই এসেই উড়াধুরা নাচা শুরু করে দিল। আনন্দ উল্লাসের মাধ্যমেই শেষ হলো ওদের রিসেপশন পার্টি। দেখতে দেখতে খুশি আর প্রহরের খুনসুটির মাঝে কেটে গেছে আরো 2 সপ্তাহ। খুশি এখন পুরোপুরি সুস্থ। মাথার চুল একটু লম্বা হয়ে কান পর্যন্ত এসেছে। খুশি সেগুলো গোল করে বব কাটিং করিয়েছে। এরই মাঝে ফাহিম আর তিশার বিয়েটাও হয়ে গেছে। খুশি আর প্রহরও গিয়েছিল ওদের বিয়েতে। খুব ধুমধামের সাথেই তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। ফাল্গুন মাস প্রায় শেষ হতে চলেছে। পরিবেশে গরমের প্রভাব ফেলেছে। কম্বলের নিচ থেকে গরমে হাঁসফাঁস করে মাথা বের করে নিল খুশি। মুখটা বিরক্তিতে ভরে উঠল। এই প্রহরটাও না মাঝে মধ্যে অতিরিক্ত করে ফেলে, ছোট বাচ্চাদের মতো কম্বলে মুড়ি দিয়ে ধুয়ে গেছে আমাকে। আরে এখন কি আর এত শীত আছে নাকি? অস্বস্তিতে ঘুমটা আর হলো না খুশির। আড়ামোড়া ভেঙে উঠে বসল সে। চোখ কচলিয়ে সামনে তাকিয়ে প্রহরকে দেখতে পেল ও। সামনের সোফায় বসে ল্যাপটপে চোখ কেড়ে আপন মনে কাজ করে যাচ্ছে। হাতের আঙ্গুলগুলো যেন পিয়ানো বাজানোর মতো তালে তালে চলছে। খুশি হাঁটু ভাঁজ করে হাঁটুর ওপর থুতনি রেখে কতক্ষণ প্রহরকে অবলোকন করল। হায়, আমার স্বামীটা এত কিউট কেন? সকাল সকালে এত কিউটনেস কোথা থেকে আনে? আমার নিজেরই না নজর লেগে যায়। খুশি মুচকি হেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মৃদু পায়ে হেঁটে এগিয়ে গিয়ে প্রহরের কোলে বসে পড়ল। 2 হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং হাজবেন্ড। সকাল সকাল বউকে রেখে কি এত রাজকার্য হচ্ছে শুনি? প্রহর মুচকি হেসে খুশির কপালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং বিবি সাহেবা। আর সকাল সকাল কাজ আর করতে দিলেন কই? এই যে আপনার ঘুম জড়ানো কিউট মুখখানা নিয়ে হাজির হলেন। এখন তো সব রাজকার্য গলে যাবে। জানো, তোমার এই ছোট চুলগুলোতে তোমাকে আরো বেশি কিউট লাগে। আমার মন রাখার জন্য এসব বলার দরকার নেই। কিউট না চাই, ছেলেদের মতো দেখতে লাগে। শুধু একটা মোছের কমতি আছে, একটা মোছ লাগিয়ে নিলেই দ্য গ্রেট মুভিস হয়ে যাবে। যার যেমন ভাবনা। এখন তোমার ভাবনাকে তো আর আমি বদলাতে পারি না, তবে আমার কাছে তো তোমাকে এইভাবেই অনেক কিউট লাগে। আর আমার এই বউটার জন্য একটা কিউট কিউট সারপ্রাইজ আছে। খুশি উৎসাহী কণ্ঠে বলল, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ বল না। তো সারপ্রাইজ হলো আমি আমার দুষ্টু বুড়িটাকে নিয়ে মরিশাস দ্বীপে যাচ্ছি বেড়াতে। খুশি এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, সত্যি? 100% সত্যি মেনে জান। তোমার সমুদ্র অনেক পছন্দ না? তাই এবার সমুদ্রের একদম মাঝখানে যাব, যেখানে চারপাশে শুধুই সমুদ্র। আর আমি এখন অনলাইনে প্লেনের টিকিটই বুক করেছিলাম। ওয়াও, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমরা মরিশাস যাব? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ। অতি উৎসাহিত হয়ে খুশি প্রহরের ঠোঁটে একটা চুমু এঁকে দিল। প্রহর হেসে দিল খুশির কাণ্ডে। খুশি বলে উঠল, আচ্ছা ফাহিম আর তিশাকে বলো না, ওরাও যাক আমাদের সাথে, তাহলে আরো মজা হবে। খুশি অতি প্রফুল্ল হয়ে তড়িঘড়ি করে চলে গেল ফ্রেশ হতে। আর খুশির এই উৎসাহ বরাবরের মতোই প্রহরের মনে অনাবিল প্রশান্তি বয়ে আনলো। খুশির এই হাসি মুখটার জন্য প্রহর সবকিছু করতে রাজি। যথা সময়ে সবাই রেডি হয়ে এয়ারপোর্টে এসে হাজির হলো। প্রথমে ওদের ঢাকা থেকে দিল্লি যেতে হবে,
তারপর ওখান থেকে ওদের মরিশাসের প্লেনে উঠতে হবে। এই প্রথম খুশি প্লেনে উঠছে। এক্সাইটমেন্টে যেন মাটিতে পা পড়ছে না ওর। এয়ারপোর্টে এসেই লাফালাফি শুরু করে দিয়েছে। লাগেজ নেওয়া ট্রলিতে চড়ে বসে আছে সে, আর প্রহর ট্রলি সহ খুশিকেও ঠেলে নিয়ে যাচ্ছে। যেতে যেতে যাকে পাচ্ছে তার সাথে সেলফি নিচ্ছে। ফাহিম আর তিশা ওর কাণ্ড দেখে হেসে শেষ। লাগেজ জমা দিয়ে ওয়েটিংয়ে বসে আছে সবাই, কিন্তু চুলপুলি খুশির বসে থাকতে মোটেও ভালো লাগছে না। বসে থাকা তার জন্য বড়ই দুর্বোধ্য কাজ। সে আশেপাশে তাকিয়ে দেখছে কে কি করছে। তখনই পাশে বসে থাকা এক বয়স্ক দম্পতিকে দেখতে পেল ও। খুশি একটু এগিয়ে গিয়ে বসলো ওদের কাছে। মহিলাটির উদ্দেশ্যে বলল, হ্যালো আন্টি, আপনারাও হানিমুনে যাচ্ছেন বুঝি? বেচারা বয়স্ক দম্পতি দুজন খুশির এমন আজগুবি কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। তবে মহিলাটি কোনো রকমে এই অদ্ভুতন্দিত কথা হজম করে নিয়ে বলল, আরে না না, আমরা তো বিয়ের জন্য যাচ্ছি। ব্যাস, খুশি ওর মগজের ঘোড়া ফুল স্পিডে দৌড়িয়ে নিজের মতো করে ব্যাপারটা সাজিয়ে নিল, আর সেই মোতাবেক অবাক হয়ে পড়ল। ও মাই গড, আপনারা এখনো বিয়েই করেননি? তাহলে কি আপনারা এতদিন লিভ ইন রিলেশনে ছিলেন? ওয়াও, জেনারেশন এত আপডেট হয়ে গেছে, জানতামই না। আপনারা তো আমাদেরও পিছিয়ে ফেলে দিয়েছেন। বেশ, আমারও কত শখ ছিল লিভ ইন করার, কিন্তু আমার হাজবেন্ডটা না একেবারে রসকসিন কাঠখোট্টা। ওকে যে এই কথা বললাম, বাপ রে বাপ, কি একটা ধমকেই না দিয়েছিল। মনে হলো আমি ঘোর অন্যায় কোনো কথা বলে ফেলেছি। আমার এই কথা কোনোভাবে লিক হলে দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। আজ মাসুম ইনোসেন্ট বলে আমার এত মূল্যবান কথার চুল পরিমাণ দামও দিল না। লোকে ঠিকই বলে ভালো মানুষের ভাত নেই দুনিয়ায়। আচ্ছা থাক, বাদ দিন আমার দুঃখ বেদনার কথা। তো এখন কি আপনারা পালিয়ে বিয়ে করছেন? দম্পতি দুজন একজন আর একজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আসলে খুশির এই মহান বাণীর কোনো কিছুই তাদের বোধগম্য হয়নি। তবে শেষের কথা শুনে ওরা ফ্রিতে এইমাত্র তাজ্জব বনে ঘুরে এলো। ঘোড়া শেষে মহিলাটি বলে উঠল, আরে না, আমরা তো আমাদের ছেলের বিয়ে। পুরো কথা শেষ করার আগেই খুশি আবারও তার ব্যতিক্রমী ভাবনার তীর নিক্ষেপ করে বলল, ও মাই গড, লিভ ইনে আপনাদের ছেলেও হয়ে গেছে? বাহ বাহ বাহ, আপনারা সত্যিই এপিক। আই সেলুট ইউ, ইউ আর গ্রেট। শুধু গ্রেট না, সুপার গ্রেট। আপনাদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমি আজই সরকারের কাছে আবেদন জানাবো আপনাদের নোবেল পুরস্কারের জন্য। এবার তো বেচারাদের সজ্ঞানে থাকার মোটেও ইচ্ছে হচ্ছে না। জ্ঞান ফিরিয়ে কোমায় চলে গেলে ব্যাপারটা মন্দ হবে না। এই পাগলের হাত থেকে তো নিস্তার পাওয়া যাবে। আজকে যে কার মুখ দেখে উঠেছিল এরা, যে এই বালার সাথে সাক্ষাৎ হতে এলো। প্রহর পাশেই বসেছিল। বেচারি দম্পতি দুজন জ্ঞান হারানোর আগেই প্রহর খুশিকে টেনে সরিয়ে এনে ফিসফিস করে বলল, কি করছো খুশি? একটু চুপ করে বসো না, নাহলে কিন্তু পাবলিক ধোলাই খেতে হবে। আরে ধুলাই কেন খেতে যাব? আমি তো ওনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। জানো, ওনারা না এতদিন লিভ ইনে ছিল, আর তোমাকে একবার বলেছিলাম বলে তুমি আমাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলে। এখন ওদের দেখো কত মডার্ন। ওদের কথার মাঝে ফাহিম এবার বিশেষ টিপ্পনি কেটে বলল, সত্যিই ভাবিজি, বাহ, আঙ্কেল তো খুব এনার্জেটিক দেখছি। জানেন, আমারও না লিভ ইনে থাকার খুব শখ ছিল, কিন্তু তিশাকে বলার সাহসই পাইনি। তিশা পাশ থেকে ফাহিমের কথা শুনে তেতে উঠে বলল, আই আই, কি বলে তুমি? কি শখ ছিল? ফাহিম আমতা আমতা করে বলল, কি বললাম? আমি তো বলছিলাম আজকে কি বার। তোমাকে একবার একা পাই, তারপরে বুঝিয়ে দেবো আজকে কি বার। বেচারা ফাহিমের অবস্থা দেখে খুশি দুষ্টু হেসে বলল, দেবরজি, আপ তো গায়ে কমসে, বেঁচে থাকলে আবার দেখা হবে। খুশির কথায় সবাই হেসে দিল। প্লেনে এসে উঠল ওরা। খুশি তো প্লেনে উঠেই আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে। উঠেই প্রথমে বিমানবালাদের সাথে ঘটাঘট কয়েকটা সেলফি নিয়ে নিল।
প্রহর কোনো রকমে খুশির হাত ধরে ওকে নিয়ে সিটে এসে বসলো। এক্সাইটমেন্টে ভরপুর খুশি কি করবে না করবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পরেই প্লেন টেক অফ করলো। মেঘের উপর চলছে প্লেন। জানালার কাছে সাদা মেঘের ভেলা এসে ভেসে বেড়াচ্ছে। খুশির খুব ইচ্ছে হচ্ছে সেগুলো ধরার, কিন্তু প্লেনের জানালা তো আর খোলা যায় না, তাই জানালার কাছেই হাত রেখে মেঘগুলোকে অনুভব করছে। খুশিকে এভাবে আনন্দিত দেখে প্রহরেরও মন জুড়িয়ে যাচ্ছে। সত্যি করেই এর আগের সেই দুষ্টু পরীকে ফিরে পেয়েছে ও। খুশিকে নিচের মতো এনজয় করতে দেখে প্রহর আর ওকে ডিস্টার্ব করলো না। ও সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে নিল। যে কোনো জার্নিতেই ওর ঘুমের ভাব হয়, সেই অভ্যেস অনুযায়ী প্রহর একটু ঘুমাতে চাইল। মিনিট 20 পর খুশি এবার একটু প্রহরের দিকে তাকিয়ে দেখল প্রহর ঘুমিয়ে আছে। খুশি মুচকি হাসল, তবে খুশির মুখের হাসি হঠাৎ উড়ে গেল সামনে তাকাতেই। ওদের পাশের সিটে একটি সুন্দরী মডার্ন টাইপের মেয়ে বসে আছে, যার বাজখাই নজর গেড়ে আছে প্রহরের ওপর, যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে প্রহরকে। এটা দেখে রাগের শরীর জ্বলে উঠল খুশির, তাই সে মেয়েটিকে দেখিয়ে নিজেও প্রহরের কাঁধে মাথা রাখল। প্রহরের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। মেয়েটির দিকে তাকিয়ে দেখল মেয়েটি এখনো তাকিয়ে আছে। খুশি এবার ওকে দেখানোর জন্য প্রহরের গালে একটা চুমু দিয়ে দিল। না, তবুও মেয়েটির চাহনিতে কোনো পরিবর্তন আসছে না। এবার আর সহ্য হলো না খুশির। রণচণ্ডী রূপ ধারণ করে উঠে দাঁড়িয়ে মেয়েটির সামনে এগিয়ে এলো। মেয়েটার কাছে এসে সোজা 2 হাতে মেয়েটির চুল খামচে ধরে টানা হেঁচড়া করে বলল, এই এই ডাইনি বেটি, পেতনি বেটি, তোর সাহস কি করে হলো আমার প্রহরের দিকে কুনজর দেওয়ার? তুই দেখছিস না আমি ওর বউ, তারপরেও তাকিয়ে আছিস? নির্লজ্জ বেহায়া বেটি, আজকে তোর চোখের মনি খুলে নিয়ে গুটি খেলবো আমি। খুশির আচমকা হামলায় বেচারি মেয়েটার নাজেহাল অবস্থা। মেয়েটির পাশের লোকটা খুশিকে ছাড়ানোর চেষ্টা করছে। সবাই ওদের কাণ্ড দেখে ফ্রি এন্টারটেইনমেন্ট পাচ্ছে। হইচই শুনে প্রহরের ঘুম ভেঙে গেল। হড়বড়িয়ে উঠে সামনে তাকিয়ে খুশির তুলকালাম কাণ্ড দেখে প্রহর হতভম্ব হয়ে গেল। দ্রুত উঠে গিয়ে খুশিকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছো কি খুশি? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো ওকে। খুশি কিছুতেই ছাড়ছে না। প্রহর এবার খুশির কোমর পেঁচিয়ে ধরে ওকে উঠিয়ে সরিয়ে নিয়ে আসলো ওখান থেকে। খুশি তবুও হাত বাড়িয়ে আগ্রাসী হয়ে মেয়েটাকে ধরার চেষ্টা করছে। মেয়েটা ছাড়া পেয়ে যেন প্রাণ ফিরে পেল। প্রহর খুশিকে সরিয়ে এনে ধমকের স্বরে বলল, এসব কি হচ্ছে খুশি? পাগল হয়ে গেছো তুমি? কি ধরনের ব্যবহার এসব? মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে তুমি। খুশি রাগী কণ্ঠে বলল, আমি কি করছি তাই না? আর ও কি করছিল? সে কখন থেকে শকুনের মতো নজর কেড়েছিল তোমার উপর। কেন তাকিয়ে থাকবে ও? ওর সাহস কি করে হলো? সেই মেয়েটি বলে উঠল, আমি কখন তাকিয়েছিলাম? আরে আমি তো আরামে ঘুমাচ্ছিলাম, আপনি হঠাৎ বলা নেই কওয়া নেই আক্রমণ করে বসলেন। এই একদম মিথ্যে বলবে না, আমি নিজে দেখেছি তোমাকে তাকিয়ে থাকতে। মেয়েটির পাশের লোকটা বলে উঠল, আসলে আপনি ভুল বুঝছেন, ও তাকিয়ে থেকেই ঘুমানোর অভ্যাস, ও এভাবে চোখ খুলেই ঘুমায়। খুশি এবার একটু থতমত খেয়ে গেল। নিজের কাজের ওপর লজ্জাবোধ হলো ওর। অপরাধী সুরে বলল, ওহো, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে। খুশি মাথা নিচু করে চুপচাপ গিয়ে নিজের সিটে বসে পড়ল। প্রহরও নিজের সিটে বসল। খুশি জানালার দিকে মুখ করে আছে। প্রহরের দিকে একবারের জন্যও তাকাচ্ছে না। প্রহর বুঝতে পারল খুশি ওর ওপর অভিমান করেছে, তখন একটু বেশি বলে ফেলেছে হয়তো। প্রহর খুশির কাঁধে হাত রেখে খুশিকে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু খুশি প্রহরের হাত নামিয়ে দিল। প্রহর এক হাতে কান ধরে অপরাধীর সুরে বলল, সরি খুশি রানী, রাগ করে থেকো না প্লিজ। দেখো, তোমাকে তখন না ঠেকালে প্লেনে এমন গ্যাঞ্জাম করার অপরাধ তোমাকে পুলিশও ধরিয়ে দিতে পারতো ওরা। তখন আমি কি করতাম বলো তো? খুশি উল্টো দিকে ঘুরে থেকেই অভিমানী সুরে বলল, আমার জন্য তোমার মান সম্মান চলে যায়। কথা বলার সময় খুশির গলা কাঁপছে। প্রহর বুঝতে পারল খুশি কাঁদছে। এবার প্রহরের বুকের মাঝে হু হু করে উঠল। প্রহর দ্রুত খুশিকে নিচের দিকে ঘোরালো। খুশির চোখের পানি মুছে দিয়ে আবেগী কণ্ঠে বলল, এই সোনা পাখি, কাঁদছিস কেন? সরি না, তখন তোমাকে ঠেকানোর জন্য সব বলেছিলাম, বাট আই ডোন্ট মিন ইট।
প্লিজ কান টানা বন্ধ করো প্লিজ। খুশি প্রহরের বুকে মাথা রেখে বলল, যেভাবেই বলো, তুমি এসব বললে আমার সহ্য হয় না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার সহ্য হয় না। প্রহর মুচকি হেসে বলল, আচ্ছা, তো কতজনকে এইভাবে মারবে শুনি? যে কয়জন এই ভুল করবে সবাইকে। তুমি শুধু আমার। তোমার দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। প্রহর প্রাপ্তির হাসি দিয়ে খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিল। মরিসাসের এয়ারপোর্টে এসে নামলো ওরা। এক হাতে ট্রলি ঠেলে আর এক হাতে খুশির হাত ধরে বাইরে বেরিয়ে এলো প্রহর। সাথে ফাহিম আর তিশাও এলো। প্রহর আগে থেকেই কার বুক করে রেখেছিল, যেটা বাইরে ওদের জন্য অপেক্ষা করছিল। ওরা গিয়ে উঠে বসলো গাড়িতে। ড্রাইভার লাগেজগুলো টিকিতে তুলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। খুশি বরাবরের মতোই এক্সাইটেড হয়ে বাইরের সব কিছু দেখছে। গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দুই হাত নেড়ে উচ্চস্বরে বলছে,